তো বন্ধুরা, আমি আমার প্রথম স্টক মার্কেট রিপোর্ট প্রকাশ করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা বানাতে আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে, যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমি চাইবো আপনারা এই ভিডিওটা শান্তভাবে দেখুন, যাতে আপনি আমার কথার প্রত্যেকটা মানে পরিষ্কারভাবে বুঝতে পারেন। আশা করি আমার এই পরিশ্রমের ফলে যে ভিডিওটা আমি তৈরি করেছি, সেটা আপনাদের জীবনে, শেয়ার মার্কেটের কেরিয়ারে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করবে। এই ভিডিও দেখার পরে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস বলবো। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আমার প্রথম রিসার্চ রিপোর্ট পাবলিশ করতে যাচ্ছি। তো রিপোর্ট পাবলিশ করার আগে আমি কিছু আপনাদেরকে ইনভেস্টমেন্ট গাইডলাইন সম্পর্কে বলতে চাই। যেমন প্রথমেই আমরা আমাদের ফিনান্সিয়াল গোল কী সেটা সেট করে নেব। যেমন আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সেটা কি শর্ট টার্মের জন্য নাকি লং টার্মের জন্য। শর্ট টার্ম মানে 1 থেকে 3 বছর এবং লং টার্ম মানে 5 বছর বা তার অধিক। তা আপনি কীরকম ধরনের ইনভেস্টমেন্ট করতে চান? যত বেশি আপনি লং টার্মের দিকে যাবেন তত বেশি আপনার রিস্কটা, যেটা টাইম পিরিয়ডের জন্য, অনেকটা কমে যাবে। লং টার্মের জন্য আমরা কেন করে থাকি? লং টার্মের জন্য করে থাকি ওয়েলথ ক্রিয়েশনের জন্য। কিন্তু আপনি যদি প্যাসিভ ইনকামের কথা চিন্তা করেন তাহলে আপনাকে খুবই শর্ট টার্মের কথা চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অপশানের দিকেও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটা প্যাসিভ ইনকামের কথা চিন্তা করতে পারেন। কিন্তু আপনি যদি ওয়েলথের কথা মনে করেন তাহলে আপনাকে লং টার্মের জন্যই ভাবতে হবে। নেক্সট আসছে রিস্ক অ্যাপটাইট। আপনি কীরকম রিস্ক নিতে চান সেটা নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কেমন হবে। অর্থাৎ আপনি যদি খুব কনজারভেটিভ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ইন্ডেক্স ফান্ড যেগুলো আছে সেগুলো অনেক বেশি সেফ। ডিভিডেন্ড পেইং স্টক, যে স্টক নিয়মিত ডিভিডেন্ড দিয়ে থাকে, এবং কিছু আছে স্টেবল কোম্পানি যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, এইগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু এগুলোতে প্রফিট হয়তো একটু কম হতে পারে, কিন্তু অনেক বেশি স্টেবল স্টক, ফলে আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারেন। কিন্তু আপনি যদি হাই গ্রোয়িং স্টকের দিকে চিন্তা করেন তাহলে আপনাকে কিছু স্মল ক্যাপ স্টক অথবা কিছু পেনি স্টক, যেগুলো ফান্ডামেন্টাল বা ম্যানেজমেন্ট বা আইআইডিআইআই ইনভেস্টমেন্ট ভালো, এগুলো দেখে আপনি চিন্তা করতে পারেন। আরেকটা হচ্ছে মডারেট ইনভেস্টমেন্ট। সেখানে আপনি কিছু ব্লু চিপ, অর্থাৎ যেগুলো ভালো স্টেবল স্টক, আর মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টক, এর একটা মিক্সচার আপনি তৈরি করতে পারেন, যাতে আপনি একটা ভালো মডারেট, অর্থাৎ আপনি কিছু ভালো রিটার্নও পেলেন এবং মোটামুটি স্টেবল, সেরকম আপনি নির্বাচন করতে পারেন। আচ্ছা, আপনি যখন ফান্ডামেন্টালি কোনো স্টককে বিশ্লেষণ করবেন তখন আপনি কি কি জিনিস ব্যবহার করবেন? সেগুলো হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এগুলো সম্পূর্ণ আপনি ফান্ডামেন্টাল স্টক অ্যানালাইসিসের জন্যই ব্যবহার করা হয়, যেমন প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল, এই ইপিএস, আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড, পেগ রেশিও। সাধারণত পেগ রেশিওটা খুব ভালো আগামী দিনে এর গ্রোথ পোটেনশিয়াল কত সেটা বের করার জন্য। এরপর আছে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, আরএসআই, বুলিঞ্জার ব্যান্ড, ভলিউম ট্রেন্ড, এটসেট্রা। নেক্সট আসছে কিছু ডাইভার্সিফিকেশান, অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন লং টার্মের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল সেটাকে একটা বা দুটো নির্দিষ্ট স্টকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনি বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন গুড স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ যদি কখনো কোনো কারণে আপনার একটা সেক্টর খারাপ ফল দিয়েও থাকে কিন্তু বাকি সেক্টর যেন ভালো ফল দেয়, এবং এর ফলে যে রিস্কটা হয় সেটা যেন আপনার পোর্টফোলিওর ওপর প্রভাব না ফেলতে পারে। সেক্ষেত্রে আপনার ডাইভার্সিফিকেশানটা অনেকটা জরুরি। এই সমস্তগুলো নিয়ে আমি আপনাকে ডিটেল ভিডিও একদিন কখনো বানিয়ে দেবো, কিন্তু এখন আমি ওভারঅল একটা আপনাদেরকে সতর্কীকরণ বা আপনাদেরকে এইগুলো একটু হালকাভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন এগুলো সম্পর্কে আপনাদের সম্যক ধারণা থাকে। আচ্ছা, আপনি কখন আরও কিছু মানুষ যারা ইনভেস্ট করেন তারা কিছু ভুল করে থাকেন। সেই ভুলগুলো কী কী? সেই ভুলগুলো হচ্ছে রিসার্চ না করে ইনভেস্টমেন্ট করা, কারো কথা শুনে বা কাউকে দেখে হয়তো তিনিও ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু সেটা পরবর্তীকালে দেখা যায় যে অনেক বেশি ক্ষতিকারক বলে প্রমাণিত হয়। আচ্ছা, কেউ আছেন প্রচুর ওভার ট্রেডিং করেন, যেমন তার হয়তো প্রফিটও হলো 100 টাকা, কিন্তু সে হয়তো 10টা-12টা ট্রেড করে ফেলেছে, অর্থাৎ তার হয়তো ট্যাক্স ব্রোকারেজে 120 টাকা বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি 100 টাকা প্রফিট করার পরেও তার হয়তো -20 টাকা তার লোকসান হলো, অর্থাৎ 20 টাকা তার লোকসান হলো। আচ্ছা, বাইং ইন পেনি স্টক, অনেকেই আছেন, একটু আগে বললাম যে পেনি স্টকগুলোর দাম খুবই কম হয়, 2 টাকা, 4 টাকা, 19, 20, এরকম বিভিন্ন দামের হতে পারে পেনি স্টক। কিন্তু পেনি স্টক খারাপ আমি সে কথা বলছি না, কিন্তু পেনি স্টকের ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে তার ম্যানেজমেন্ট এবং তার ভবিষ্যতে পরিকল্পনা কী আছে, তাদের ব্যবসার ফান্ডামেন্টাল দিকগুলো আপনাকে অবশ্যই খুব ভালোভাবে বিশ্লেষণ করে তবে একটা পেনি স্টকে আপনি ইনভেস্টমেন্ট করবেন।
শুধুমাত্র ক্যান্ডেল দেখে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আপনি কখনোই, কারণ পেনি স্টকে ম্যানিপুলেশন করা সব থেকে সহজ, এবং যদি ম্যানিপুলেশন হয় সেক্ষেত্রে রিটেলাররাই কিন্তু সব থেকে বড় ক্ষতির মুখে পড়েন। ফলে আপনাকে অবশ্যই পেনি স্টকে ইনভেস্ট করার আগে ভালো মতন ফান্ডামেন্টাল দিকটা দেখে তবে ইনভেস্ট করা উচিত। নেক্সট আসছে যে ইমোশনাল দিকগুলো হচ্ছে, ধরুন আপনি এসবিআই স্টক, একটা উদাহরণস্বরূপ আপনি এসবিআই স্টকে ইনভেস্ট করেছেন এবং হয়তো 1 মাস পর আপনি একটা ভালো রিটার্ন পেয়েছেন। আপনি হয়তো আরও কিছুদিন পর আবার এসবিআইতে ইনভেস্ট করলেন, আবারও একটা ভালো রিটার্ন পেলেন। তৃতীয়বার আপনি হয়তো আবারও এসবিআইতে কোনো রকম ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস না করেই আপনি হয়তো তৃতীয়বার আবার এসবিআইতে ইনভেস্ট করলেন, কিন্তু এইবার হয়তো আপনার লোকসান হয়ে গেল, কিন্তু আপনার মনের মধ্যে পুরনো বায়াসটা আছে যে না, এসবিআই আমাকে প্রফিট সবসময় দেয়। কিন্তু এই কারণে আপনি প্রথমে ছোট লস, তারপর মাঝারি লস, তারপরে বড় লস হয়ে যাওয়ার পরেও আপনি সেখান থেকে বের হচ্ছেন না। আপনার মধ্যে তখন ভয় এবং ভবিষ্যতে এটা আরও প্রফিট দেবে, এই যে লালসা বা এই যে লোভ, এই দুটোই কাজ করবে। এবং এসবিআই আমাকে সবসময় প্রফিট দেয়, এই যে একটা বায়াস আপনার মনের মধ্যে গেঁথে গেছে, এটার জন্য কিন্তু ইনভেস্টাররা বড় ক্ষতির মুখে পড়ে থাকেন। ফলে আপনাদের কখনোই এইরকম বায়াস থাকলে হবে না যে আগে আমাকে যে কোম্পানি প্রফিট দিয়েছে ভবিষ্যতেও সেই কোম্পানি আবারও প্রফিট দেবে। 6,500-এর কাছাকাছি স্টক আছে এনএসসিতে লিস্টেড। আপনি যে কোনো স্টকে কাজ করতে পারেন, শুধু আপনি যদি একটু বিশ্লেষণ করে শিখে যান যে হ্যাঁ, আগামী দিনে এই স্টকটা ভালো যেতে পারে। কিভাবে সেটা বিশ্লেষণ করে সেটাই আমি আপনাকে দেখিয়ে দেব, এবং আমি আজকে কি কি স্টক আপনাদের জন্য নির্বাচন করে এনেছি, চলুন এবার সেইগুলো দেখে নিই। প্রথমেই বলি যে প্রথম যে স্টকটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে এসবিআই। এসবিআই আপনারা জানেন যে ভারতবর্ষের সবথেকে বড় যে ব্যাংক সেটা হচ্ছে এসবিআই। এর ফান্ডামেন্টালি অবশ্যই অনেক বেশি স্ট্রং অন্যান্য সব ব্যাংক, কর্পোরেট বা অন্যান্য পিএসইউ ব্যাংকের থেকে এসবিআই ব্যাংক সব থেকে ফান্ডামেন্টালি স্ট্রং। ফলে এই দেখুন, এখানে ফান্ডামেন্টাল পারফরম্যান্স অ্যানালিসিস ইয়ার বাই ইয়ার আমি সমস্ত কিছু এখানে ডিটেল দিয়ে দিয়েছি, এবং খুব সহজভাবে, যাতে যে কেউ এটাকে পড়ে বুঝতে পারেন। কোনো আননেসেসারি এখানে কথা এখানে বলা নেই, খুবই সিম্পল ওয়েতে বলা আছে, আপনারা নিশ্চয়ই এটা পড়ে দেখবেন। আমি যেহেতু এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে এবং অনেকগুলো 7খানা স্টক আছে, প্রত্যেকটাই আমাকে বিশ্লেষণ করতে হবে, সেই কারণে আমি শুধুমাত্র এর যে চার্টটা আছে, যে ফান্ডামেন্টাল চার্টটা, যে সূচিটা, আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কেন এসবিআইকে নির্বাচন করেছি। এই দেখুন, এখানে আছে সেলস গ্রোথ 10 বছরে 9%, 5 বছরে, লাস্ট 5 বছরে 13% এবং লাস্ট 3 বছরে 19%। অর্থাৎ প্রফিটেবিলিটি প্রত্যেক বছর বাড়ছে। প্রফিট গ্রোথ দেখুন, 10 বছরে 16%, 5 বছরে, লাস্ট 5 বছরে 36% এবং লাস্ট 3 বছরে 30%। ফলে এমন একটা ব্যাংক যেটা একটা দেশের সর্ববৃহৎ ব্যাংক এবং যার প্রফিট গ্রোথ কনস্ট্যান্ট বৃদ্ধি পাচ্ছে, আপনার কি মনে হয় আর কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার দরকার আছে? যদি হ্যাঁ হয়, আপনি বলবেন অবশ্যই করার দরকার আছে, কিন্তু বেসিক একটা সাধারণভাবে আপনি কি দেখতে পাচ্ছেন যে এমন একটা ব্যাংক যার চাহিদা আছে, যেটা একটা বৃহৎ ব্যাংক একটা দেশের, সেই ব্যাংকের গ্রোথ রেট প্রত্যেক বছর বাড়ছে। ফলে আমি যদি আর কিছু বিশ্লেষণ নাও করি, আমি কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে ব্যাংকটা ভালো চলছে, আমি এখানে ইনভেস্ট করতে পারি লং টার্মের জন্য। তা চলুন বন্ধুরা, এটা ফান্ডামেন্টালি গেল। এর আরও বেশি আমি এখানে বিশ্লেষণ করেছি, শুধু আপনারা একটু পড়ে নেবেন। যেমন একটু আগে আমি যেমন বললাম যে পেগ রেশিও মানে হচ্ছে যেটা পিই, প্রাইস টু আর্নিং রেশিও, সেটাকে আমরা যখন গ্রোথ রেট দিয়ে ভাগ করি তখন আমরা পিইজি রেশিও বা পেগ রেশিও এটা পাই। এই পেগ রেশিও 1:1 থেকে যত কম হবে তত বেশি ভবিষ্যতে তার গ্রোথ পোটেনশিয়াল বেশি, এটাই বোঝায়। এই ক্ষেত্রেও দেখুন, এখানে আমি পেগ রেশিও অ্যানালিসিস করেছি, সেটা হচ্ছে পিই রেশিও প্রাইস টু আর্নিং রেশিও 9.6 এবং 3 বছরের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ আছে 30%। তা এটাকে যখন আমি ভাগ করব তখন আমি পেগ রেশিও পাচ্ছি 0.32, অর্থাৎ 1-এর থেকে অনেকটা কম, অর্থাৎ হাফেরও কম। ফলে এর ভবিষ্যতে গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি। ফলে আমি নিশ্চিন্তে আর কিচ্ছু বিশ্লেষণ করার আমার মতে প্রয়োজন নেই, আমি এটাতে ইনভেস্ট করতে পারি। কিন্তু এর পরেও দেখি
যে আমি এর টেকনিক্যাল অ্যানালিসিসটাও করব এবং বোঝার চেষ্টা করব যে টেকনিক্যাল অ্যানালাইসিসে কী এখন চলছে। তো বন্ধুরা দেখুন, এটা 1 ডে চার্ট আছে। এখানে দেখুন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। যারা একটু টেকনিক্যাল অ্যানালিসিস বোঝেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন, অথবা যারা নাও বোঝেন আমি খুবই সিম্পলিফাই করে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সবাই সহজে বুঝতে পারেন। এই দেখুন, এটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ এই লেভেলে গিয়ে প্রত্যেকবার সেলার অ্যাক্টিভ হয়। দেখুন এখানে বায়ার্স গেছিলো, এখানে গিয়ে সেলার্স অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটকে এতখানি নামিয়ে এনেছে। আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আবার যখন এই লেভেলে যাচ্ছে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং মার্কেটকে আবার নিচে নিয়ে আসছে। এই যে প্রক্রিয়া এটা ক্রমাগত চলতেই আছে। এবং দেখুন এটাকে প্রায় একবার, দুবার, তিনবার, চারবার, এখানে 5 বার, 5 টাইমস। সাধারণত যখন 5 বার, সাধারণত সবসময় যে হবে এমন কোনো কথা নেই, 5 বার যখন রেজিস্ট্যান্স লেভেলে বারবার গিয়ে ঠেকে যায়, অর্থাৎ এই জায়গাটা বারবার টাচ করে, তখন সেলাররা দুর্বল হয়ে পড়ে এবং বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যায়, হাইলি অ্যাক্টিভ হয়ে যায়। ফলে খুব শুধুমাত্র টেকনিক্যাল দিক থেকেও বলা যায় যে এখান থেকে বায়ার্সরা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত খুব সহজেই মার্কেট চলে যাবে এবং খুব কম সময়ের মধ্যে, এটা আশা করা যায়। এটা যারা একটু টেকনিক্যাল অ্যানালিসিস যারা বিশ্লেষণ করেন বা যারা এইটা খুব ভালো বোঝেন তারা এই জায়গাটা খুব সহজেই ধরে নিতে পারবেন। এর ফলে আমি টেকনিক্যাল দিক থেকেও বুঝতে পারছি যে আগামী দিনে এসবিআইএন শেয়ার খুব ভালো পারফর্ম করতে পারে। ঠিক আছে, এবার নেক্সট চলে যাই আমাদের পরবর্তী শেয়ার। সেটা হচ্ছে আমি নিয়েছি কানাড়া ব্যাংক। এই দেখুন কানাড়া ব্যাংক। এখানেও আমি বিজনেস ওভারভিউ, সেখানে কিঞ্চিত কথা আমি এখানে বলেছি, আপনারা একটু পড়বেন ডিটেলে। এই সমস্ত কিছু আমি আমার ইউটিউবের যে প্রোফাইলটা আছে সেখানে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই এগুলো ডিটেলে একটু পড়ে নেবেন, ভালো লাগবে আপনাদের। নেক্সট দেখুন আমি আবার চার্টেই চলে যাই। দেখুন এখানেও আমি পেগ রেশিও অ্যানালাইসিস করেছি। এই দেখুন এখানেও পেগ রেশিও আছে, পি রেশিও আছে 5.37 এবং গ্রোথ রেট আছে 42%, অর্থাৎ পেগ রেশিও আছে 0.13, অর্থাৎ অনেক কম। অর্থাৎ আমি বলতে পারি যে এই শেয়ারটা এখন আন্ডার ভ্যালু আছে। আন্ডার ভ্যালু থাকার মানে হচ্ছে ওর যে ফেস ভ্যালু অর্থাৎ থেকেও এর ভ্যালু অ্যাকচুয়াল যে কারেন্ট মার্কেট প্রাইস আছে সেটা অনেকটা কম আছে, অর্থাৎ আগামী দিনে এটা অ্যাডজাস্টমেন্ট হবে এবং মনে করা হয় যে যখন ফেস ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস কমে থাকবে তখন কিন্তু এটা আন্ডার ভ্যালু স্টক এবং আগামী দিনে ও আরও বেশি ভালো পারফর্ম করবে এবং ওর কারেন্ট মার্কেট প্রাইস আরও বেশি বেড়ে যাবে। আমি অনেক বেশি থিওরিটিক্যাল কথা বলছি, কিন্তু চলুন টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় আমরা এটা দেখে নেব যে এটা আগামী দিনে বাড়তে পারে কি না। আচ্ছা, এখানে দেখবেন যে এফআইআই ডিআইআই অর্থাৎ বাইরের দেশ থেকে আমাদের দেশে এই স্টকগুলো তারা কি নজরে দেখে, তারা কি এতে ইনভেস্ট করছে, সেটা নিয়েও এখানে আমি অনেক কিছু বলেছি, আপনারা প্লিজ একটু পড়বেন, ভালো লাগবে। আচ্ছা, নেক্সট আসছে দেখুন আমি লাস্টে চলে যাই ডিভিডেন্ড পে আউট। লাস্ট 22 থেকে 24-এর মধ্যে 19% এবং 21% দেওয়া হয়েছে 25 সালে। অর্থাৎ ডিভিডেন্ড যে পে আউট যেটা করা হয় সেটাও যথেষ্ট ভালো, 21% মানে খারাপ না। এবং পেগ রেশিও দেখুন 0.13, যেটা একটু আগে বললাম, অর্থাৎ পেগ রেশিওটা এখন খুব ভালো আছে। ফলে আমরা এই স্টকটার দিকেও নিতে পারি এবং দেখুন এফআইআই হোল্ডিং এবং ডিআইআই হোল্ডিংও যথেষ্ট ভালো এবং দেখুন প্রত্যেক কোয়ার্টারেই কিন্তু এটা বাড়তেই একটু হলেও অল্প অল্প করে বাড়ছে। ফলে হোল্ডিং এফআইআই ডিআইআই হোল্ডিং ভালো, আমার পেগ রেশিও ভালো, আচ্ছা আমার ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো, ফলে আমার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কানাড়া ব্যাংক বেস্ট। আচ্ছা চলুন আমরা টেকনিক্যাল দিকটা একটু দেখে নিই। টেকনিক্যাল কানাড়া ব্যাংক, এই দেখুন টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে এখন আমার স্টকের দাম চলছে 109 টাকা 26 পয়সা। এইটা আমার নিয়ারেস্ট সাপোর্ট লেভেল, এটা আমার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল। এবং এখান থেকে যদি আমি একটা বেন্ড টানি তাহলে দেখবেন মার্কেট এইখান থেকে এসে পরবর্তীকালে এই উপরে এই যে গ্যাপটা এটাকে ফিল করার চেষ্টা করবে। এটাই মার্কেটের নেচার হয় সাধারণত, অর্থাৎ উপরে যাওয়ার টেন্ডেন্সি এখানে মার্কেটের অনেক বেশি। অর্থাৎ আপনি যদি এখন 109 বা 10-এর মধ্যে এন্ট্রি করেন, অর্থাৎ 120, 25 পর্যন্ত, এবং এই লেভেলটা ব্রেক করলে মার্কেট আরও বেশি উপরের দিকে যেতে পারে। অর্থাৎ এখানে 10 পয়েন্ট আমি খুব ইজিলি, অর্থাৎ অলমোস্ট 10% কিন্তু আমি খুব ইজিলি পেয়ে যাব বলে আমি আশা করছি, এবং সেটাও খুব কম সময়ের মধ্যে। তাহলে আপনি 10% যদি পেয়ে যান সেটা খারাপ কি বলুন, খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা
নেক্সট আমাদের যে শেয়ার সেটা হচ্ছে লিউপিন। লিউপিনটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটার বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ লিউপিন একটা খুব রিনাউন্ড কোম্পানি এবং অনেকেই এতে ইনভেস্ট করেন এবং আহ, ভালো এই স্টকটা এবং এর রিটার্নও খুব ভালো হয়। আচ্ছা, দেখুন আপনি এখানেই দেখতে পারবেন যে 5 বছরে দেখুন সিএজিআর 5 বছরে রিটার্ন হয়েছে 54.9%, অর্থাৎ অলমোস্ট 50%-এর ওপরে আপনি প্রফিট পাচ্ছেন লাস্ট 5 বছরে। সেটা তো যথেষ্ট ভালো। চলুন এখানেও দেখুন পেগ রেশিও। এখানে পেগ রেশিও আছে 0.31, অর্থাৎ এখানেও একের কম আছে। অর্থাৎ এই পেগ রেশিও কম থাকার জন্য আমরা আগামী দিনে আরও ভালো রিটার্ন পাবো, এটা আমরা আশা করছি। আচ্ছা, এফআইআই ডিআই হোল্ডিং কত আছে সেগুলোও দেখে নেবেন। এখানে পুরো চার্টে আমি সমস্ত অঙ্কের সংখ্যাগুলো এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানেও দেখুন ডিভিডেন্ড পে আউট 26%, অর্থাৎ বাৎসরিক আপনি প্রায় 26% তো এখান থেকে ডিভিডেন্ডই পেয়ে যাবেন। আর পেগ রেশিও 0.31, ফলে আগামী দিনে এর গ্রোথ হওয়ার চান্সটা অনেক বেশি। এখানে প্রোমোটার হোল্ডিং আছে 46.9%, এটাও খুব ভালো। অর্থাৎ কোনো স্টকে যদি প্রোমোটার্সদের হোল্ডিং যদি বেশি থাকে সেটা খুব ভালো মনে করা হয়। অর্থাৎ প্রোমোটার নিজেই নিজের শেয়ার অনেকটা পার্সেন্ট হোল্ড করে আছে, এটা খুব একটা ভালো সাইন দেখা হয় সেই শেয়ারের জন্য। অর্থাৎ এখানে প্রায় 46-47% আছে, ফলে এটা খুব একটা ভালো শেয়ার, খুব স্টেবল শেয়ার। আচ্ছা, নেক্সট, আচ্ছা এর আমরা চার্টটা দেখে নিই। লিউপিন, লিউপিন, হ্যাঁ দেখুন একটু আগে যেটা বললাম আমরা কানাড়া ব্যাংকের ক্ষেত্রে, দেখুন এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এটা আমার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। এখানে দেখুন, এখানে যদি আমি একটা দাগ টানি তাহলে দেখুন এখানে 1 2 3 4 5 6 ছবার এই যে ট্রেন্ড লাইনটা এটাকে ও টেস্ট করেছে এবং এটাকে ব্রেকআউট দিয়ে ও আবার রেড নিয়েছে, মানে এখান থেকে ও উপরে শুট আপ হবে। এটার চান্স প্রায় ধরে নিন 95%, যে এখান থেকে মার্কেট এই গ্যাপটা খুব শিগগিরই পূরণ করবে। অর্থাৎ এটা খুব আমার একটা সেফ স্টক হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। খুব তাড়াতাড়ি আমি একটা প্রফিট এখান থেকে নিতে পারি। আচ্ছা, নেক্সট আমাদের স্টক কি? আচ্ছা বন্ধুরা, আমি এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই। আমি যে এত কিছু আপনাদেরকে বলছি, যে আমারও তো কিছু যোগ্যতা থাকার দরকার এই কথাগুলো বলার জন্য বা এই বিশ্লেষণ করার জন্য। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি বিগত প্রায় 15 বছর ধরে আমি শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছি এবং এটা নিয়ে আমি নিয়মিত পড়াশুনো এখনও করে যাচ্ছি এবং এটা আমার খুব একটা পছন্দের বিষয়। এবং ছাড়াও আমি একজন রিসার্চ অ্যানালিস্ট। এই দেখুন আমার পরিচয়পত্র, এই আমার নাম দীপঙ্কর শর্মা, আর এখানে দেখুন লেখা আছে রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট এক্সামিনেশন, আর এটা কন্ডাক্ট করে সেবি। ফলে আমি নিজে একজন রিসার্চ অ্যানালিস্ট এবং সেই ক্ষেত্রে আমি এই রকম রিসার্চ করা এবং রেকমেন্ডেশন করার আমার অধিকার আছে এবং সেই কারণে আমি এটা আপনাদেরকে দিচ্ছি, সম্পূর্ণ বিনামূল্যেই দিচ্ছি, যে আপনারা দেখুন, শিখুন, আপনাদেরও উৎসাহ বাড়ুক, আপনারাও বুঝে ইনভেস্টমেন্ট করুন। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সব রকমভাবে সহযোগিতা করব। আচ্ছা, নেক্সট আসছি কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া এটা একটা খুব ভালো শেয়ার, কারণ দেখুন কয়লার চাহিদা উত্তরোত্তর বাড়ছে। হ্যাঁ, আগামী দিনে এর পরিমাণ কমবে না বাড়বে সেটা পরের কথা, কিন্তু কয়লার ব্যবহার এখনও আছে এবং ক্রমাগত চলেই যাচ্ছে। এটা একটা বেসিক আইডিয়া। নেক্সট, কোল ইন্ডিয়া সম্পর্কে আমি কিছু সামান্য কিছু এখানে কথা লিখেছি। আচ্ছা, এর ফান্ডামেন্টাল যে পারফরমেন্স আছে সেটা আপনি একটু পড়ে দেখবেন। আচ্ছা, এখানে নেক্সট আসছে, দেখুন এখানেও পেগ রেশিও কত আসছে দেখে নিই। পেগ রেশিও আসছে এখানে 0.26, অর্থাৎ এখানেও পেগ রেশিও যথেষ্ট ভালো, একের কম, বলতে পারেন যে হাফেরও কম। তাহলে এটার ভবিষ্যতে গ্রোথ রেট অনেকবার বললাম আজকে। আচ্ছা, এফআইআই ডিআইআই কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে সেটাও আপনারা দেখে নেবেন। এখানে আমরা চলুন সংখ্যাগুলো দেখি। এখানে ডিভিডেন্ড পে আউট 45.1%, এটা খুব একটা ভালো দিক যে আপনি অনেকটা পরিমাণ ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন এবং এর গ্রোথ রেটও যথেষ্ট ভালো আগামী দিনে। তা চলুন এরপরে আমরা এর টেকনিক্যাল দিকটা দেখতে থাকি। কোল ইন্ডিয়া দেখুন সেম প্যাটার্ন, যেটা একটু আগে আমরা লিউপিনে দেখলাম, যেটা একটু আগে আমরা কানাড়া ব্যাংকে দেখলাম, সেটা এখন দেখছি কোল ইন্ডিয়াতে। সেম দেখুন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এই লেভেলটাকে টেস্ট করা হয়েছে এবং এটাকে ব্রেকআউট দিয়ে রেড বানিয়েছে, কিন্তু রেডের লেজ দেখুন নিচের দিকে, অর্থাৎ উপরে বায়ার্স পুশ আপ করছে। খুব শিগগিরই এই গ্যাপটা ফিল আপ করা হবে, আমরা আশা করতে পারি। তাহলে
সেম প্যাটার্ন, এখানে আলাদা করে বলার কিছু নেই। নেক্সট আমাদের শেয়ার কি আছে, ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটা বানাতে যত আমার সময় লেগেছে এই ভিডিওটা এবং এই স্টকগুলো রিসার্চ করতে তার থেকে আমার বেশি সময় লেগেছে, অনেক বেশি। এখানে হয়তো আপনি 7টা স্টক দেখছেন, কিন্তু এই 7টা স্টক বাছার জন্য আমাকে প্রচুর সময় বের করতে হয়েছে, তার ফান্ডামেন্টাল তার টেকনিক্যাল আমাকে নিজে অ্যানালিসিস করতে হয়েছে, তবে গিয়ে আমি এই 7টা স্টককে বেছে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, টাটা মোটরস এটা খুব একটা ভালো শেয়ার আগামী দিনের জন্য। দেখুন এর পেগ রেশিও কত চলছে, এর পেগ রেশিও চলছে 0.17। ভাবুন যত কম হবে তত ভালো, এটা 0.17 একদম কম। তাহলে এটারও আমরা দেখি, এখানে ডিভিডেন্ড সামান্য 8%, কিন্তু এর পেগ রেশিও যথেষ্ট ভালো, আগামী দিনে এটা খুব ভালো ফল করবে বলে আমরা আশা করি। নেক্সট আমরা দেখি টাটা মোটরস, এই দেখুন টাটা মোটরসের এটা আছে নেক্সট সাপোর্ট লেভেল, আর এখানে আছে রেজিস্ট্যান্স লেভেল। এইখানে যে ফরমেশনটা তৈরি করেছে, এই ফরমেশনটা খুব সুন্দর ফরমেশন তৈরি করেছে, এটা খুব শিগগিরই এই লেভেল পর্যন্ত, হ্যাঁ হয়তো এই লেভেলে কি কিছুটা টাইম পাস করে তারপরে এই লেভেলে যাবে, অর্থাৎ মার্কেটের স্ট্রাকচারটা এইরকম তৈরি হতে পারে, মার্কেট এরকম যাবে, এখানে কিছুদিন টাইম পাস করবে, নেক্সট এইভাবে উপরে যাবে, মার্কেটের চালচলনটা এরকম হবে। আচ্ছা, নেক্সট আসছে আমাদের পরের স্টক ইথারনাল। এই শেয়ারটা হচ্ছে জোম্যাটো, আমরা যে ফুড ডেলিভারি চেনগুলো দেখি জোম্যাটো, সুইগি, এটা সুইগি না, এটা জোম্যাটো। কিন্তু এটার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, এতক্ষণ ধরে আপনারা যা দেখছিলেন যে পেগ রেশিও, ডিভিডেন্ড, সেলস সব কিছু বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ পেগ রেশিওটা কমছে, কিন্তু এখানে দেখবেন একটু আলাদা। এখানে আলাদাটা কীরকম দেখুন, এখানে দেখুন, এখানে পেগ রেশিও নট মিনিংফুল অর ক্যালকুলেবল, অর্থাৎ এখানে পেগ রেশিও নেগেটিভ, এখানে পেগ রেশিও কিন্তু 0-র থেকেও কম, ফলে এটাকে ক্যালকুলেশনই করা যাবে না। তার কারণ কি, চলুন আমরা নিজের চার্টটা বের করে দেখি। তার কারণ হচ্ছে এখানে ডিভিডেন্ড পে আউট 0 এবং এখানে প্রফিট কিন্তু খুবই কম, গ্রোথ রেটও কম। দেখুন 5 বছরে প্রফিট হয়েছে 17%, 3 বছরে 32%, লাস্ট 1 বছরে এখানে প্রফিট হয়েছে মাইনাস, গ্রোথ হয়েছে -50%, অর্থাৎ নেগেটিভে চলে গেছে। এবার যেহেতু প্রফিট গ্রোথ নেগেটিভে, তাই এখানে ক্যালকুলেশন যাই করব সবই নেগেটিভে যাবে, সেই কারণে এটার গ্রোথ রেট আমরা নেগেটিভে ধরছি ঠিকই, কিন্তু সেল গ্রোথ কিন্তু বাড়ছে বা ভালো আছে। যেমন দেখুন 5 বছরে সেল হচ্ছে 50.7%, 3 বছরে 69%, লাস্ট 1 বছরে 67.1%। তাহলে বন্ধুরা আপনারা এটা বলতে পারেন যে সেল তো হচ্ছে, তাহলে প্রফিট কেন কমে গেল? তার কিছু কারণ আছে, এটা বলতে গেলে আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি জানতে চান যে এই সেল গ্রোথটা তো বাড়ছে বা একই রকম আছে, কিন্তু প্রফিট গ্রোথটা কমে গেল কেন, এটা যদি জানতে চান আমাকে কমেন্টসে লিখে পাঠাবেন, আমি এর উপর একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। কিন্তু এই যে নেগেটিভটা দেখে আপনারা যদি এই স্টকটাকে বাজে মনে করে সরিয়ে দেন তাহলে ভুল করবেন, যেমন আমি করিনি, কিন্তু আমি কিন্তু এই স্টকটাকে আমার পোর্টফোলিওতে রাখবো এবং আমি নিজে এটাকে বেছে রেখেছি। কিন্তু এখানে কিন্তু সেলস কিন্তু বাড়ছে, আপনি নিজে বেসিকভাবে চিন্তা করুন আপনার আশেপাশে, আপনি প্রায়ই জোম্যাটোর যে ডেলিভারি বয় তাদের নিশ্চয়ই দেখেন, অর্থাৎ সেল কিন্তু কমেনি, যদি কমে যেত তাহলে ডেলিভারি বয়ের সংখ্যাও কমে যেত, অর্থাৎ সেল ঠিকই আছে কনস্ট্যান্ট, হয়তো প্রফিটটা কমে গেছে, তার কিছু কারণ আছে, সেটা আমি আপনাদেরকে, যদি আপনারা চান আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। আচ্ছা, চলুন আমরা এটার টেকনিক্যাল চার্টটা দেখে নিই। দেখুন কি সুন্দর, এখান থেকে ও উপরে উঠছিল, একটা গ্যাপ আপ দিয়েছে, তারপরে মার্কেটটা এই রেঞ্জের মধ্যে আছে, এবং এইখান থেকে দেখুন আমি কেন উপরে মানে দেখিয়েছি যে মার্কেট এবার থেকে উপরে যাবে, কারণ এখানে দেখুন ভলিউম বারগুলো দেখুন, আস্তে আস্তে ভলিউম বারগুলো দেখুন কি সুন্দরভাবে তৈরি হচ্ছে, এবং এইখানে যে ব্রেকআউটটা হলো, এই ব্রেকআউটটার পরে যে গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে, এটা কিন্তু বলে দিচ্ছে যে মার্কেট খুব দ্রুত আরও উপরে ওঠার চেষ্টা করবে এবং খুব ভালো ভলিউম আছে। যদি মার্কেট এখান থেকে না যায় তাহলে হয়তো এই রেঞ্জের মধ্যে কিছুদিন থেকে আবারও নেমে আসবে এবং এই গ্যাপটা ফুলফিল করবে, এই গ্যাপটা। চলুন এখানে ড্র করে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, তাহলে হয়তো
মোটামুটি এই যে রেঞ্জটা, এই গ্যাপটা পূরণ করবে, তাহলে কিন্তু মার্কেটটা নেমে যাবে। অর্থাৎ যদি আপনারা এটাতে ইনভেস্ট করেন, যদি মোটামুটি দেখেন যে 300 বা 305 এই রেঞ্জের মধ্যে মার্কেট চলে গেছে বা এটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু আপনারা এই স্টকে থাকবেন না, এটা আপনাদের স্টপ লস হবে। তাহলে মার্কেট হয় উপরে যাবে, আর নিচে যদি যায় 300 305 এটা আপনাদের স্টপ লস হওয়া উচিত। কারণ তারপরে ব্রেক করলে কিন্তু মার্কেট এই লেভেল পর্যন্ত আবার আসবে। তারপরে যদি আবার বাইং অপরচুনিটি থাকে, আমি আপনাদেরকে নিশ্চয়ই অ্যালার্ট করব। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে আমাদের হিন্ডালকো। হিন্ডালকোটা খুব ভালো স্টক। হিন্ডালকোর ক্ষেত্রেও আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, দেখুন চলুন এটার চার্টটা বের করে নিই। আচ্ছা, এটার পেগ রেশিও, এটার পেগ রেশিও দেখুন, এটার পি রেশিও আছে 9.03, গ্রোথ রেট 6% এবং পেগ রেশিও আছে 1.51। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম যে পেগ রেশিও 1-এর কম হলে সেটা সব থেকে ভালো, কিন্তু এখানে দেখুন পেগ রেশিও আছে 1.51, তাহলে তো এটাকে আমার বাদ দেওয়া উচিত ছিল, কারণ 1-এর বেশি আছে, মানে গ্রোথ রেট অনেকটা কম, কিন্তু আমি এটাকে বাদ দিইনি, আমি এটাকে আমার প্রোফাইলে রাখবো। এবং কেন রাখবো সেটাও আমি আপনাদেরকে বলছি। তার কারণ হচ্ছে, দেখুন এটা কিন্তু সেল গ্রোথটা দেখুন, 10 বছরে 9%, 5 বছরে 15%, 3 বছরে 7%, 1 বছরে 12% সেল গ্রোথ হয়েছে। এবং প্রফিট গ্রোথটা দেখুন বন্ধুরা, প্রফিট গ্রোথ 10 বছরে 35%, 5 বছরে 33%, 3 বছরে 6% আর লাস্ট 1 বছরে 58%। চিন্তা করুন প্রফিটটা কিভাবে গ্রো হয়েছে। অর্থাৎ যদি আপনার গ্রোথটা ভালো হয়, আমি একটা রিস্ক নিতেই পারি, নিয়ে দেখতেই পারি। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে একটা স্টপ লস থাকবে, কিন্তু আমি যখন দেখছি যে লাস্ট ইয়ারও এত ভালো একটা প্রফিট দিয়েছে, আমি আরও 1 বছর বা 2 বছরের জন্য কেন এটাকে হোল্ড করব না, তাই না? সেক্ষেত্রে আমি একটা রিস্ক নিতেই পারি। আচ্ছা চলুন এটার আমরা, এবং দেখুন এখানে বোধহয় হোল্ডিংটাও খুব ভালো আছে, এফআইআই ডিআই হোল্ডিংটাও খুব ভালো আছে। এখানে দেখুন 24 মানে সেপ্টেম্বরের 2022 সালে এটা আছে 24.85, এবং সেটা জানুয়ারি জুন দেখুন 27.60, অর্থাৎ এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে বা একটু বেশি আছে, এটা কমেনি কিন্তু। তার ফলে আমার বাইরের দেশ থেকে যে পয়সাটা আসছে বা হোল্ডিংটা আছে সেটা কনস্ট্যান্ট আছে। তার মানে আমার এখনই ভয় পাওয়ার কিছু নেই, এবং যখন দেখছি যে আমার গ্রোথটাও ঠিকঠাক আছে, তাহলে আমি কেন নেব না। তো চলুন এবার আমি এটার টেকনিক্যাল চার্টটা দেখি। দেখুন টেকনিক্যাল চার্টটাও কত সুন্দর, কি সুন্দর এই প্রাইস রেঞ্জের মধ্যে ও ট্রাভেল করছে। কিন্তু লাস্ট দুদিন দেখুন ভলিউম বার কত বড় বড়, অর্থাৎ এখানে হেভি বাইং হচ্ছে। এবং এখানে যখন এই হেভি বাইংটা আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এটার কেন সুবিধা নেব না। খুব শিগগিরই হয়তো ওইটাকে ব্রেক করে উপরে উঠে যাবে, নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা ব্রেক করে উপরে উঠে যাবে। সেই কারণে দেখুন খুব ভালো এখানে আস্তে আস্তে কিন্তু বাইং আসছে। যারা একটু ভলিউম বার একটু রিড করতে পারবেন তারা বুঝতে পারবেন যে দেখুন খুব সুন্দর বাইং অপরচুনিটি আস্তে 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 এখানে পুশ হচ্ছে। ফলে খুব শিগগিরই কিন্তু এই হিন্ডালকোটা খুব ভালো উপরের দিকে যাবে, এটা টেকনিক্যাল চার্ট হিসাবে আমি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আমাদের কি আসছে হিন্ডালকোর পর? হিন্ডালকোটাই বোধহয় আমাদের 7 নম্বর স্টক ছিল। আচ্ছা, এখানে দেখুন এবার আমি যে এই স্টকগুলো নির্বাচন করেছি, এই 7টা স্টক, এই 7টা স্টক কোন কোন সেক্টর থেকে আছে সেটা এবার দেখুন। একটা আছে এসবিআই, যেটা আছে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, কানাড়া ব্যাঙ্কেও তাই, পাবলিক ব্যাঙ্ক। লিউ পেনটা নিয়েছি আমি ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরি থেকে, কোল নিয়েছি মাইনিং থেকে, কোল ইন্ডিয়া, টাটা মোটরস নিয়েছি অটোমোবাইল থেকে সেক্টর থেকে, আর ইথারনাল নিয়েছি ইন্টারনেট অ্যান্ড রিটেল, আর হিন্দালকো নিয়েছি মেটাল। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর থেকে আমি একটা একটা করে শেয়ার নিয়েছি, শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টর থেকে এই দুটো নিয়েছি, বাকি সব আলাদা আলাদা সেক্টর থেকে। এবং সেই সেক্টরের ভালো শেয়ার এবং তাদের ভবিষ্যৎ ভালো এইগুলো দেখেই নিয়েছি, কারণ প্রত্যেকটা সেক্টরে নিশ্চয়ই একটা শেয়ার তো নয়, অনেকগুলো শেয়ার আছে, কিন্তু আমি বেছে বেছে এমন শেয়ারগুলোকে চুজ করেছি যেগুলো মানে গত 2-3 বছর ধরে ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনেও ভালো রেজাল্ট করার খুব ভালো সম্ভাবনা আছে, তাদের ম্যানেজমেন্ট ভালো, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভালো। তাহলে আমি কেন ইনভেস্ট করব না? সব কিছু আমি যা যা দেখেছি অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট, সব কিছু আমি আমার এই রিপোর্টে প্রকাশ করতে পারি না, তাহলে এই রিপোর্টটা এত বড় হবে যে পড়তে আপনাদেরও বিরক্তি লাগবে। এটাকে আমাদের বলেই দেওয়া হয় যে যত পারো ছোট করো, এবং খুব ছোটোভাবে সংক্ষিপ্তভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে হয়। আমি তাই করেছি, এবং সেটা করার চেষ্টা করতে গিয়ে জানি না কতটা ভালো করেছি। আপনারা নিশ্চয়ই রিপোর্টটা পড়বেন,
এবং আপনারা এইগুলো নিজেরা একবার অ্যানালিসিস করবেন। আমার কথা শুনেই যে ইনভেস্ট করবেন এইরকম না। আমি আমার মতন করে একটা রিপোর্ট বানিয়েছি, আপনারা দেখুন, যদি ভালো লাগে আগামী দিনে এটাকে আপনারা ফলো আপ করতে পারেন বা ইনভেস্টও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি আরও কিছু জানতে চান তাহলে সেটাও আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়ে সাহায্য করব। আর একটা জিনিস বলে দিই বন্ধুরা, এই যে আমি যে ভিডিওটা বানালাম সেখানে যেই স্টকগুলো আমি এখানে দিয়েছি তার এন্ট্রি প্রাইস কতর মধ্যে হওয়া উচিত এবং তাদের ফার্স্ট টার্গেটটা কত হওয়া উচিত আমি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস সেটা বলে দিয়েছি যে আপনারা মোটামুটি 15% মতো আপনারা ফাইনাল টার্গেট রাখবেন এবং আপনারা স্টপ লস রাখবেন 10 থেকে 12%, 10 থেকে 12, তার বেশি না। কারণ একটা স্টকে 10 থেকে 12%-এর বেশি লস নেওয়া আমি মনে করি না সেটা খুব বুদ্ধিমানের লক্ষণ। ম্যাক্সিমাম, তার কমেও নিতে পারেন কিন্তু ম্যাক্সিমাম 10 থেকে 12%, তার বেশি নেবেন না। এবং প্রফিটটা 15% লিখেছি অ্যান্ড মোর লিখেছি, অর মোর। কিন্তু এটা যদি আপনি বোঝেন টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখেন যে আপনারা লং টার্মের ক্ষেত্রে 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য হোল্ড করবেন, তাহলে এই 15% কোনো এখানে ব্যাপার না। সেক্ষেত্রে আপনি হাজার গুণও প্রফিট পেয়ে যাবেন যদি ভালো স্টক হয়, ভালো ম্যানেজমেন্ট হয়, ফান্ডামেন্টালি স্টকটা খুব ভালো হয়। তা সব কিছু নির্ভর করে নিজের ওপর, আপনি কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করবেন, কিভাবে কাজ করবেন। আমি আমার মতন করে করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ জানাবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, আপনারা নিশ্চয়ই এটাকে ফলো আপ করবেন। আর যেই কথাটা আমি বলবো বলেছিলাম প্রথমে, সেই কথাটা হচ্ছে এই দেখুন বন্ধুরা, আমার আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে যেটা ফ্রি অফ কস্ট, এবং সেখানে আমি প্রত্যেক দিন ডেইলি বেসিসে আমার নিজস্ব যে ট্রেডিং সেইগুলো দিয়ে থাকি, আমি কি বাই সেল করি সেগুলো দিয়ে থাকি, এবং সেইগুলো টার্গেট, স্টপ লস সব দিয়ে থাকি। এবং কিন্তু এইগুলোর রেজাল্ট যথেষ্ট ভালো, সেগুলো আপনারা যাচাই করে নিতে পারেন। এবং এর যা রেশিও মোটামুটি 70%-এর ওপরে আছে, অর্থাৎ যথেষ্ট ভালো। যেইগুলো আপনারা হয়তো কোথাও পেইড সার্ভিসে পেয়ে থাকবেন, সেইগুলোই আমি ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দিই। এবং প্রত্যেকটার দেখুন এন্ট্রি, এক্সিট, আমি যদি কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি সেটাও আমি এখানে দিয়ে থাকি ফ্রি অফ কস্ট। আপনারা নিশ্চয়ই সেগুলো দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। ফলে পুরো ভিডিওটা দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। জয় হিন্দ।